আপনারা সবাই জানেন যে গত 24 তারিখে একটি মার্ডার হয়েছিল, মানে খুন হয়েছিল দিনের বেলায় প্রায় 3টের পরে। এমডি রাজ্জাক নামে ওরই সেই বাড়ি, আপনাদেরকে দেখাবো সেই বাড়ির চিত্রটা। এই যে দেখুন বাড়িটা, তারা কিন্তু একই ফ্যামিলিতে কিন্তু বসবাস করছেন, কারণ ওর আব্দুর রাজ্জাক ওনার ছেলে পেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, কিন্তু একই ফ্যামিলিতে বসবাস করছেন এই একটাই বাড়ির মধ্যেই। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো আপনার ভগবানপুর, এদিকে চলে গেল আপনার পিণ্ডলতলার দিকে, আবার এইদিকে চলে গেল ভগবানপুর স্ট্যান্ডের দিকে, তারই এই বাড়িটার লোকেশন। এই সব বাড়িতে উনি থাকেন এবং কর্ম করে খায়। ওই দিনকা ওকে যে খবরটা আমরা পেয়েছি এখন পর্যন্ত, ওকে ডাকা হয়েছিল ফোন করে, গিয়ে আবার চাঁচল টু গঙ্গাদেবী ওখানে গিয়েছিল, ওখানে যাওয়ার পরেই তাকে খুন করা হয়েছে। এই বিষয় নিয়ে তার কতটুকু এখন পর্যন্ত ন্যায় পেয়েছে কে পায়নি, যারা খুন করেছিল তারা অ্যারেস্ট হয়েছে কি না, এই মূলত এই সব কিছু আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং জানাবো এই বিষয় নিয়ে কতদূর পর্যন্ত ওরা ন্যায় পেয়েছে। আর আজকে কংগ্রেস কর্মীরা এসেছেন, তারই মধ্যে শামসি অঞ্চলের যিনি প্রেসিডেন্ট উনিও এসেছেন। আচ্ছা বলছি, মূলত আপনি এসেছেন আজকে, কি দেখলেন বিষয়টা, তারা কতটুকু ন্যায় পেয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত প্রশাসনের দিক দিয়ে দুজনকে নাকি আমরা শুনতে পেরেছি অ্যারেস্ট করা হয়েছে, এবং আমরা চাইছি যে হত্যাটা করা হয়েছে, যে মার্ডারটা করা হয়েছে, আসামির কঠোরতম সাজাটা হোক এবং ফাঁসির আমি দাবিটা করছি, ফাঁসিটা হোক। কারণ এই পরিবারটা খুবই গরিব পরিবার, নিরীহ পরিবার, এবং তাদের পরিবারের পাশে আমরা থাকবো, এটা আছে। আচ্ছা, আপনার একটু পরিচয় বলবেন? আমার নাম মনোজ কুমার শর্মা, শামসি অঞ্চল কংগ্রেস সভাপতি। সহসভাপতি মুস্তাক আলম এসছেন, এবং আমাদের জেলা কমিটির সদস্য এস.এন. শুক্লা সাহেব এসছেন, আমাদের প্রাক্তন এমএলএ ক্যান্ডিডেট যিনি হীরাবাবু উনিও আছেন। রাজ্জাকের মারা গেছে, ওর পরিবার, ওর বাবা, ওর মা, সন্তানহারা, ওর স্ত্রী, 4 বাচ্চা কাচ্চা, গ্রামবাসী, এলাকাবাসী। একটা গরিব পরিবার, দিন আনে দিন খায়, টোটো চালিয়ে খেত। ওকে ফোন করে ডেকে নৃশংসভাবে খুন হয়েছে। পুলিশ ইতিমধ্যে 2জনকে গ্রেপ্তার করেছে। এখান থেকে পুলিশ অফিসারের সাথে কথা বললাম, গ্রামবাসীর কথা মতো পরিবারের বক্তব্য সামারি ট্রায়াল চায়, কাস্টডি ট্রায়াল চায়। নির্মমভাবে যেভাবে আমার সন্তানকে মারা গেছে আমাদেরকে চায়। আমরা এলাকার মানুষ, আমরা অঙ্গীকারবদ্ধ এবং কথা দিলাম সব লেভেলে আমরা প্রশাসনের চেষ্টা চরিত্র করা আনি, যে প্রক্রিয়া করার পরে যেন বিচার পায়, আইনকে মেনে চলতে আমরা চাই, এবং জুডিশিয়ারির মাধ্যমে যেন ও সাজাটা পায়, এটা আমরা প্রশাসনের কাছে কথা বলবো, চাপ দিব এলাকাবাসী। এবং আর্থিক দিক থেকে এরা খুবই দুর্বল, সেই জন্য আমাদের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য দেওয়া হলো। আরও আমরা চাল, ফাল, ডাল ইত্যাদি সংগ্রহ করব। এলাকাবাসীকে অনুরোধ করলাম, কারণ এত পৃথিবীতে, দেশে এখানে নয়, পৃথিবীতে এত গরিব মানুষ আছে যাদের আর্থিক সচ্ছলতা আছে, যারা বিশেষ করে ইসলামে বিশ্বাস করে, এদের জন্য একটা শেয়ার আছে ওদেরকে দান করার জন্য, গরিব মানুষের সেই পদ্ধতিতে দান হবে। আমরাও সেই উদ্যোগটা নেব, এবং আমরা এর শেষ দিকে ছাড়বো 90 ডেজের মধ্যে যাতে ওর কাস্টডি ট্রায়াল হয়, তার জন্য সব রকম চেষ্টা করব। কেস নাম্বার হচ্ছে চাঁচল পিএস কেস নাম্বার 1201/25, ডেট হচ্ছে 24/9/2025। আমরা উকিলকে নিয়োগ করলাম, ও খোঁজ খবর রাখবে, আর আমরাও ডিএম, এসপি, অ্যাডিশনাল এসপি, এসডিপিও, আইসি সাহেব এবং আইও সবারই সাথে আমরা খোঁজ রাখবো। এবং বিজ্ঞান আইনের ছাত্র হিসাবে আমি নিজেও প্রচুর কেস ফেস করেছি। আই নো হোয়াট ইজ হোয়াট, হাউ টু ট্রায়াল টু বি কন্ডাক্টেড এবং হাউ টু ট্রায়াল টু বি কনক্লুডেড, সেই প্রসিডিওরগুলো আমি সব আইনি সহযোগিতা করবো, যাতে কোথাও যাতে বাধা নয়, কোথাও দৌড়াতে হবে না। এই কী কমই মনে হচ্ছে যে এই দিনের বেলায়, প্রকাশ্য দিনের বেলায় যে একটা খুন, একটা প্রবাদ আছে, পাপ বাপকে ছাড়বে না। যারা খুন করেছে ওরা নরকে যাবে, এটা ওদের কপালে লেখা আছে আগে থেকেই। আমাদের পবিত্র কোরআন শরীফে যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে তারা জানে, সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার বিনা অনুমতিতে কারো মৃত্যু হবে না, কেননা মৃত্যু পূর্ব নির্ধারিত। যারা এইভাবে যাদেরকে খুন করা হয় তাদেরকে বলা হয় শহীদের দরজা পাবে, অর্থাৎ জান্নাত পাবে।
ইনশাআল্লাহ জান্নাত লাভ করবে। যারা খুন করেছে সূরা আন-নিসা 93 নম্বর আয়াতে ও জাহান্নামে যাবে। এটা ওর কপালে আছে, ওর দুর্ভোগ। ও সারাটা জীবন অগ্নিকাণ্ডে ঝুলবে, তাই খুনটা করেছে। মানে ওরা করেছে, যারা খুনের সাথে যুক্ত তারা করেছে। এখন পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দেহমূলক আপনি না, আমরা এখন পর্যন্ত ওই লাইনে যাইনি। পুলিশের সাথে ইন্টারনাল কথা বলবো, জানবো। ওপেন ফোরামে কতজন আসামি কতকে এগুলো জিজ্ঞেস করাটা ঠিক না। আমি শুধু তাকে বললাম কেসের ইনভেস্টিগেশন করুন। করার পরে বললো অলরেডি দুজন অ্যারেস্ট হয়েছে। সেটা তো বললো যে আমরা আমাদের লেভেল থেকে কাস্টডি ট্রায়াল করবো। আমাদের বক্তব্য হচ্ছে, এটা আইনের ভাষা একটা লাইন আছে, ওয়ার্ড আছে, প্রভাব আছে, জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। বিচার যত দেরি হবে তারপরে ওটা অস্বীকার করা হয়, মরিয়ে যাবে, তাহলে আর কে শুনে বিচার। সেই জন্য সরকারিভাবে আছে, প্রশাসনের অ্যামেন্ডমেন্ট করে 90 ডেজের মধ্যে কাস্টডি ট্রায়াল শুরু করবার প্রভিশন আছে আইনে। আমরা ওই ধারাতে এদেরকে দ্রুত যেন কাস্টডি ট্রায়াল শুরু করা যায়, এটা আমাদের দাবি। এর জন্য আমরা এখানে এসেছিলাম। এটা কোনো রাজনীতির গল্প নয়, কিছু নয়। দলমত নির্বিশেষে এলাকাবাসী সববাসীকে আমাদের কাছে একটাই বক্তব্য, এই খুনের কেনারা যেন হয়, যারা খুন করেছে তাদের যেন সাজা হয়। যে ধর্মের, যে বর্ণের, যে দলেরই হোক না কেন, যে খুন হয়েছে ওর কী পরিচয় আমরা জানতে চাই না, জানার প্রয়োজন নাই। একটা মানুষকে প্রকাশ্য দিবালোকে আজকে দিন আনে দিন খায়, টোটো চালিয়ে খায়, তাকে খুন করেছে, ওর যেন সাজা পায়, যাতে অন্যজনকে সাহস না পায় খুন করার। এটাই হচ্ছে আমাদের দাবি। ধন্যবাদ। এই দৃশ্যটা দেখাবো, একটু করে দেখুন। এই একটা পরিবার বাড়ির দৃশ্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন। টালি, উপরে টালি আছে, অ্যালবাস্টার আছে। এই একটাই বাড়ি, এই একটা বাড়িতে তার বাবার সাথে রয়েছেন তার 3টে ছেলে। তারা ওই একই বাড়িতে অবস্থিত করে, কারণ যে মারা গেছেন ওকে তো আমরা এই দুনিয়াতে পাবো না, কিন্তু এই ফ্যামিলিটাতেই বিলং করছিল, এই বাড়িটাতেই বিলং করছিল। কারণ এই বাড়িটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাড়ির কন্ডিশনটা দেখে বুঝতে পারছেন যে ওর কী অবস্থায় ছিল। অতএব আমার তরফ থেকে বলবো যে সে যেন ন্যায্য বিচার পায়। তারই সাথে সাথে ওনার বাবার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, আপনারা একটু সঙ্গে থাকবেন। বলছি কাকু, আপনার যে ছেলে মারা গেছে, এই বিষয় পর্যন্ত কতটুকু ন্যায় পেয়েছেন? আইসি সাহেব যথেষ্ট হেল্প করেছেন, ভালোই লাগছে এখন অবধি। মুস্তফা সাহেব আসছিলেন, উনিও যথেষ্ট হেল্পও করলেন, কথাও বললেন, ভালো আস্থা দিল। এখন দেখা যাক সরকারিভাবে কতদূর কী করা যায়, আইনতভাবে কতদূর আগানো আপনি যায়। মূলত এই মানে এই ছেলের ন্যায্য উচিত বিচার চাইছি, শাস্তি চাইছি, ফাঁসির শাস্তি চাইছি। ছেলের আপনি ফাঁসি চাইছেন? আমি যে ছেলে আমার ছেলেকে মার্ডার করেছে, আমি তার ফাঁসি চাইছি না। এখন পর্যন্ত মানে 2জন গ্রেপ্তার হয়েছে, যেটা শুনলাম। 2জন গ্রেপ্তার হয়েছে। আপনারা কি মনে করছেন যে 2জন ছাড়া কি আরও কেউ আছে এর মধ্যে জড়িত? হতে পারে, 2-1 হতে পারে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল বিস্তারিত? সেটা আমি তো বাড়িতে, আমি তো ওখানে যাইনি, আমি তো অতটুকু বলতে পারবো না। ওখানকার প্রশাসনও বলতে পারবেন যে কী হলো না হলো, প্রশাসনই বলতে পারবে। কতটুকু শুনলেন মানে ওই যে সময়তে উনি খুন হয়েছিল যে জায়গাটাতে, উনি তো তখন কি বাড়িতে ছিল? তার আগে কি বাড়িতে ছিল? না, আমি 3টের সময়, আমি যখন বাড়িতে নামাজ পড়তে গেলাম তখন আমার ছেলে টোটো নিয়ে চলে গেল। আচ্ছা, 3:30টার সময় উনি বেরিয়েছে বাড়ির থেকে। 3:30টার সময় বেরিয়েছে, মোটামুটি 4টার দিকে আমার কাছে ফোন আসলো। আমার ছেলের মোবাইল থেকে আমার কাছে ফোন আসছে যে তোমার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা, আপনার যে ছেলে মারা গেছে ওই মোবাইল থেকেই আপনার কাছে ফোন? আমাকে ফোন আসছে যে বলছে যে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, মার্ডার হয়েছে, এটা কথা বলছে না। ওখানকার লোক কেউ বলছে না। আমার ছেলেকে বলছে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তার আমার ছোটো ছেলে আর আমি তখন মোটরসাইকেল নিয়ে গেলাম, যাই দেখছি টোটোতে বসে আছে একাই, মেয়ে ছেলেগুলো আছে, খুব মানে কেকার বেকার করছে। আর আমি গিয়ে তো রক্ত গোটা গাড়ি ভিজে আছে, রক্ত শেষ, রক্ত নাই। তাও ধরে কোনো রকম আমার ছোটো ছেলেকে বললাম তুমি টোটো চালাও, আর আমি ছেলেকে ধরে নিয়ে আসলাম। এই মহিষপুর অর্ধেক রাস্তা এসেছি, ওখানে একটা অ্যাম্বুলেন্স করলাম, অ্যাম্বুলেন্স করে হসপিটালে গেলাম, ছেলে নাই। তখন কি আপনি যখন যান ওই সময়তে কি ছেলে জীবিত ছিল? জীবিত ছিল। আপনি কথা বলার চেষ্টা করেছেন? চেষ্টা করেছি। কথা বলতে পেরেছিল? কথা হালকা কিছু কথা বলতে পেরেছিল, তারপর আর কথা বলতে, এদিকে আর কথা বলতে পারেনি। আচ্ছা, মানে হালকা কিছু একটা থিঙ্কিং কিছু বলেছিল যে কেন এরকম হলো, বা কিছু একটা বার্তা কিছু দিয়েছে? কিছু বলেনি? না, সেরকম কিছু। আপনারা সবই শুনলেন ওনার বাবার মুখ থেকে। খুব দুঃখজনক ব্যাপার।
দুঃখ। আর সব থেকে বড় কথা আপনাদেরকে এরকমও বলেছি যে একটা বাবা তার ছেলেকে এই অবস্থাতে ঘাড়ে করে কাঁধে করে তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, এটা একটা বাবার কাছে যেন মানে কীরকম যেন একটা বিষয়। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে বাবা তাকে জন্ম দিয়েছে সেই বাবা তাকে তার লাশ নিয়ে হসপিটালের মধ্যে যাচ্ছে। চেষ্টা করব ওনার বাচ্চা কাচ্চা যারা আছেন, বাচ্চাটি যে আছেন ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এমন বাচ্চাগুলোকে দেখাবো আপনাদেরকে যে তার কটা বাচ্চা রয়েছে। এই যে দেখুন, এটা তুমি বড় ছেলে? আমি বড় ছেলে। তোমার বয়স কত? আমার বয়স 14। আর তুমি? মেজো ছেলে। তুমি মেজো। তোমার বয়স কত বাবু? 12। তোমার বয়স 12। আর আরো 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 একটা ছেলে রয়েছে, এটা একটা ছেলে। আচ্ছা, তোমার নাম কি? শহীদ। তোমার বয়স কত? 7 বছর। তুমি ক নম্বর ভাই? 3 নম্বর। 3 নম্বর। আর এটা হলো মেয়ে, এইটাই হলো মেয়ে, তাই তো? বাবু, তোমার নাম কি বাবু? তামান্না। হ্যাঁ, তামান্না। তামান্না। বাহ, খুব সুন্দর নাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্জাক যিনি মারা গেছেন তার এই 4টি সন্তান, যেটা হলো এটা একটা বড় ছেলে, এটা মেজো ছেলে, এটা 3 নম্বর ছেলে, আর এই যে ছোট্ট বাচ্চা এখনও না। বাবা নেই। শুনতে পাচ্ছেন, বেশি কথা বলাটা ঠিকও হবে না এই মুহূর্তে। বাবা নেই, দুঃখজনক ব্যাপার। আর বলছি যে তুমি যখন জানতে পেরেছিল, বড় ছেলে হিসাবে তোমাকে কিছু জিজ্ঞেস করছি, তুমি যখন জানতে পারলে তোমার বাবার ঘটনা, তুমি কি বাড়িতেই ছিলে না অন্য কোথাও ছিলে? আমি বাড়িতে ছিলাম, কিন্তু আমার বাবা 3টার সময় গেল না 3:30টার সময়। আর দিয়ে তখন দাদুর মোবাইলে ফোন করছে, 4টার বাজেনি তখন, দিয়ে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলেছে। তখন দাদু আর কাকু গেল, তো ওখানে যেয়ে দেখছে এর মৃত্যু অবস্থা। মৃত্যু হয়নি তখন, মানে ঘাটা মানে অর্ধেক এসছে, তখন গেছে, দম গেছে। হ্যাঁ। তোমরা 4 ভাই বোন, তার মধ্যে তোমরা এখন মানে কি পড়াশোনা করো? হ্যাঁ, করি। কোথায়, কোন স্কুলে পড়াশোনা করো? ভগবানপুর হাই মাদ্রাসায়। মানে কি 3 ভাই? 3 ভাই পড়াশোনা করে, শুধু এখন পর্যন্ত যেহেতু পড়াশোনা। আপনারা দেখলেন যে ওর বাবা কিন্তু একটু গ্রামে থাকলেও কিন্তু বাচ্চাদেরকে একটু শিক্ষা দেওয়ার একটা প্রকল্প ওর মধ্যে কিন্তু রয়েছে, কারণ বাচ্চাদেরকে স্কুলে পড়াশোনা করাচ্ছিল। এবং এখন বাবু তুমি কি চাইছো? আমি চাই যে ওনার শাস্তি হোক। হ্যাঁ। তোমার নাম কি বাবু? জহুরুল ইসলাম। তোমার নাম বাবু? রোহিত ইসলাম। তোমার? শহীদ ইসলাম। বাবু তুমি আবার নাম বলবে তো তোমার একটু? তামান্না। এই যে দেখুন, একটু ছোট্ট বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি। কি এইটুকু বাচ্চা কি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। তার বাবা হারা। যা হোক বাবা, টেনশন করবে না, বাবা নেই কিন্তু আমরা আছি, থাকবো সারা জীবন, কথা দিলাম। এবার আমরা একটু ওনার স্ত্রী, মানে ওনার ওয়াইফ যিনি রয়েছেন, ওনার মুখ থেকে শুনবো। বলছি যে আপনি যখন জানতে পেরেছিলেন, আপনি কতটা বেদনা আপনার মধ্যে দাঁড়িয়ে? কতটা বেদনা, আমি এখানের থেকে মনে করো ঘুমিয়েছিল, আমি উঠাইতে পারিনি। আমার শাশুড়ি মা হাঁক মেরেছে, উঠে যাওয়ার পরে বাথরুম গেছে, বাথরুম থেকে যাওয়ার পরে এসে দেখছি গোসল করতে যে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেছে। মুছি একটু জল খেয়ে লাও, চুলটা সিধা করে লাও, কারেন্টের তার খুলতে পারে না। তারপরে পড়াপড়ি বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে যাওয়ার পরে ঘুরে তাকালো না। আর যাওয়ার পরই কিছুক্ষণ পরে বলছে আমার শ্বশুরের মোবাইলে ফোন করে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট। আমার শ্বশুর যেয়ে দেখছে আমার ছেলেকে মার্ডার করেছে। ওখানে দুঃখর বিষয়, যে আপনারা বুঝতে পারছেন কত দুঃখ হতে পারে আর না হতে পারে। একটা যদি মাথা ছাতা কেড়ে নেয়, তার দুঃখ কতখানি হয়। আশা ভরসা ওটাই তো আমার ছিল, এখন তো আর কেউ নাই। কে আছে বা দিচ্ছিল তা আমার স্বামী, না দিচ্ছিল তা আমার স্বামী। এখন তো কেউ না এরকম আমার দিবার। আমার 4টা ছেলে পেলে আমি কী করে চলবো, কী করে খাবো? তার যেন মৃত্যুদণ্ড হয়, যে আমার স্বামীকে মেরেছে। আপনি চাইছেন যারা এই ধরনের ঘটনা করেছে তার যাতে শাস্তি হয়, এই ধরনের কাম করেছে ওর জন্য এই ধরনের মৃত্যুদণ্ড, ফাঁসি হয়। হ্যাঁ। এছাড়া আপনারা কি চাইছেন, আর কি চাইছেন? আপনারা যে এই যে ছোট ছোট ইনসাফ, তাদের ইনসাফ বিচার চাই আমি। আমার বাচ্চারাকে নিয়ে কি করে খাবো? এ নিয়ে কি সরকারের তরফ থেকে বা রাজনৈতিক তরফ থেকে কি এসেছিল? হ্যাঁ, এসেছিল। মানে আজকে এসেছিল না এর আগে কেউ এসেছিল? এর আগে আসেনি, আজকে এসেছিল। কে? মুস্তাক আলম আর হীরালাল। ওনাদের মুখ তো আমরা শুনলাম। আপনাদেরকে কি বার্তা? ওনারা যা সাহায্য বলার কথা বলার 10,000 টাকা দিয়ে গেল, হীরালাল বাবু 10,000 টাকা দিয়ে গেল। আর ওনারা আমাকে সাপোর্ট করে গেল। ওনারা আমাকে যেন ভালো রাখার চাল ডাল দিবে, আমার বাচ্চা কাচ্চাকে দেখবে, এভাবে আমাদেরকে বলে গেল। আস্থা দিয়ে গেল। হ্যাঁ, এটা আজকারা দিয়ে গেল এখান থেকে। হ্যাঁ,
আপনারা যা হোক শুনলেন, এই 10,000 টাকাতে হয়তো কিছু হবে না, তবুও একটা সান্ত্বনা, একটা অন্তত ফ্যামিলির পাশে দাঁড়ানো, এটা একটা কিন্তু ভালো একটা জিনিস। যে কিন্তু ওনার মুখ থেকে আমরা যেটুকু শুনলাম যে আমরা রাজনীতি বিশেষ করে আসিনি, আমরা একটা সামাজিক কর্মকর্তা হিসাবে এসেছি, এটাও একটু শুনলাম। ওনার মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনলাম যেখানে ওর রাজনীতির কোনো একটা ভাষা শুনতে পেলাম না, বললেন যে আমরা সমাজের সবাইকে নিয়ে চলতে হবে। এই বিষয়টা তো আপনি শুনেছিলেন হ্যাঁ নিশ্চয়ই? হ্যাঁ, ও নিশ্চয়ই বললো নিজে, ওনারা দাঁড়িয়ে আমি সমাজকে শিক্ষা দিতে এসেছি এখানে, পরিবেশকে ভালো করতে এসেছি এখানে, পরিবেশের প্রবর্তন আমি দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থেকে সাহায্য করব বলে গেল এখনই। যাই হোক, আপনারা দেখলেন ভিডিওটা। এবার দেখবেন, যদি আপনাদের ইচ্ছে হয় এই বাড়িতে আসবেন, দেখা করবেন, অসুবিধা নেই। খুব সুন্দর ফ্যামিলি একটা, কারণ উনি চলে গেছেন ঠিকই, কিন্তু ফ্যামিলি কিন্তু একটা ভালো দেখলাম আমরা, যা দেখতে পাচ্ছি ফ্যামিলিটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি চান, আসতে চান, দেখা করবেন, কোনো অসুবিধা নেই। আপনারাও যদি চান, যদি কেউ আপনাদের বাড়িতে আসতে চাই, সাহায্যের হাত বাড়ায়, আপনাদের কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা না। তাহলে আপনারা যদি চান যে এই ফ্যামিলিটার পাশে দাঁড়াবেন, অবশ্যই আসবেন, ওনারা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, এটা উনি বাবাও বললেন, আপনিও চাইছেন। হ্যাঁ, যদি কেউ সাহায্যের হাত বাড়াতে চায়, আসতে চায়, আসবে। হ্যাঁ, আমি তো 4টা ছেলে পেলে, আমি তো কিছু কাজ কাম করতে পারবো না, আমাকে যদি সাহায্য করে তো আমি কেন নিব না, নিব। ঠিক আছে, তাহলে তাহলে যদি ভালো থাকতে পারি তো কেন নিব না আমি? ওকে। আমার যেটা আমার সাহায্য করার ছিল, কাজ করার ছিল, সেটাকে তো মার্ডার করে দিয়েছে, মেরে ফেলেছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আমি একটু ছুটে গেছি জাস্ট, মানে আপনার হাজব্যান্ড ক নম্বর, মানে ওরা ভাইদের মধ্যে প্রথমে 1 নম্বর, ওই 1 নম্বর, তারপরে দুটো, মানে তারপরে একটা মেয়ে আছে আমার শ্বশুরের, তারপরে 2টো ছেলে আছে। দুটো ছেলে আছে। তো ওদেরও কি বিয়ে হয়েছে? সবারই হয়ে গেছে। ওদের সবারই বিয়ে হয়েছে? হ্যাঁ, সবারই হয়ে গেছে, সবাই ভিন্ন, আমিও ভিন্ন আছি, কিন্তু এই একটা বাড়িতেই রয়েছে, একটা বাড়িতে আমরা থাকছি পরিবার নিয়ে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আপনারা দেখলেন, সম্পূর্ণই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনিও এসেছিলেন, হ্যাঁ, বললো, কি বলবেন আপনি? আসসালামু আলাইকুম। আমাদের ভগবানপুরে আমি ছিলাম বাইরে, বাইরে ঘটনাটা যখন মানে এরকম শুনিনি, দেখলাম তো বাইরে আমি ট্রেনে বসেছিলাম, দেখছি যে আমাদের ভগবানপুরের এই ছবিগুলোতে মামা মামিরাকে এবং এই ভাইটাকে আমি অবশ্য চিনি, টোটো চালাই, এবং আমাদের ভগবানপুর ঈদগাহতে নামাজ পড়তে আসলে আমি এই বাড়ি থেকে জল খেতাম, জলটা আমি খেতাম, চাটা অত সকাল সকাল আমি খেতাম না, কিন্তু আমাকে চাটা মামা জোরমস্তি খাওয়াতো। তো শুনে আমি খুব দুঃখ পেলাম, দুর্ঘটনা, একটা টোটো থেকে ফোন করে নিয়ে গিয়ে একটা নিষ্পাপ ছেলেকে, ফ্যামিলি আছে, কোনো রাজনীতির মধ্যে নাই, কোনো বিজনেসের মধ্যে যুক্ত নাই, কোনো কিছু সম্বন্ধে ওদের আজ অবধি আমরা কোনো ত্রুটি দেখিনি আমি। এবং যেখানে দেখা হলে দাদা বলে ছেলের, এখন পর্যন্ত মানে আপনি অ্যাকচুয়ালি কি বুঝতে পারলেন যে ওকে তো ডেকে নেওয়া হলো, কিন্তু ওই যে খুন করেছে বা তাদের সাথে কি কোনো সম্পর্ক ছিল, এরকম কিছু আপনার অনুভব? না, আমারও কোনো অনুভব নয়, আমি অনুভব করতে পারছি না। কোনো সম্পর্ক ছিল না, তাহলে ওকে ডেকে নিয়ে এসেছিল। মানে আমি আপনাকে আরেকটা জিনিস, যে ওকে যে ডেকে নিয়ে এসে, এটা কি আপনার ওনাকে ফোন করে ডাকা হয়েছে, সকালবেলা রেখে এসছে মাখনা তোলার চাষকরা, বলে মাখনা তুলবো, আবার আমাকে 3টের দিকে আনতে আসবে, আবার ফোন করে ডেকেছে, উনি গেছে আনতে, যার পরে আবার মেশিনের রোডের উপরে গাড়ি রেখেছে, ওই কী করছে ঢালাই রোডে রাখার পরে ওকে কিছুক্ষণ নিয়ে গেছে, ওখানে নিয়ে যে তারপরে আবার ওকে মার্ডার করেছে দূরে নিয়ে যে। ঠিক আছে, যে হ্যাঁ, তারপর পরিবারটাকে দেখলাম, খুব দুঃখজনক ঘটনা পেলাম। কালকে আমি বাড়ি এসে আমার মনের দিক দিয়ে খুব নাই, আমি কালকে আসার পরে আমি আমার লোকজনকে, আমাদের যারা আছে আমরা সহযোগিতা একই জন্য সবাই এসে আজকে পরিবারটার পাশে আমরা যতটা পারি দাঁড়াবো, যতটা আমাদের এবং আমার দ্বারায়, আমাদের 10 ভাইয়ের দোয়াতে যতটা এই পরিবারটাকে হেল্প করা যায় তাতে আমরা করব। এবং আমরা আরও এই পরিবারটার জন্য সহযোগিতা, কেউ যদি দায়, কাউরি মানে আগ্রহ হয় জানে দায়, সে জানে ভবিষ্যৎকালে আগামীতে ভালো হবে, এই পরিবারের পাশে জানে দাঁড়ায়, এটাই আমি আমার বক্তব্য শেষ করছি। এবং যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যদি হেদায়েত দেয়, পরিবারের পাশে দাঁড়াবো। আপনারা একটু পরিচয় বলবেন। আমার নাম হচ্ছে আব্দুল হাকিম, ব্রাকাটে হচ্ছে হীরালাল, এবং পলিটিক্সের সাথে একটু যুক্ত আছি। পলিটিক্সের রতুয়া বিধানসভার ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমার মিসেস 21 কন্টেস্ট MLA, সেটা নয়, সেটা আমার পরিচয় দিলাম, সেই উদ্যোগে আসেনি। আমি পরিবারের পাশে, অসহায় পরিবার, অযুক্তি মার্ডার সামাজিক হিসাবে আমি এসেছি। আজকে কোনো রাজনীতির দলগত হিসাবে আমি আসিনি। আমি আমার গ্রামবাসী, আমার আত্মীয়, হ্যাঁ, সবাই আমরা ওই
পরিবারের পাশে দাঁড়ার জন্য আজকে এসেছি। আমরা কোনো দলগত ব্যাপারে আসিনি আজকে। আপনাদেরকে বেশি কিছু বলবো না, আপনারা যদি পারেন, যদি কেউ ইচ্ছে হয় যে না ফ্যামিলির পাশে দাঁড়াবেন, তো অবশ্যই আসবেন, ওনারা অ্যাকসেপ্ট করবেন।